আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, তোমাদের এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের ১০ম অধ্যায়ের মুদ্রা ও ব্যাংকিং যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেটা ফিশারের মুদ্রার তত্ত্ব। এই তত্ত্ব সম্পর্কে আজকে আমরা এ টু জেড বিস্তারিত জানবো। আজকের এই ভিডিওটি তোমাদের দেখার পর এই মুদ্রার তত্ত্ব নিয়ে তোমাদের আর কোনো ধরনের সমস্যা তোমাদের ফেস করতে হবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। তো চলো আমরা সে বিষয়টা শুরু করি। তো মুদ্রার পরিমাণ তত্ত্বের যে মূল বক্তব্য সেটা আমরা জানি। মূল বক্তব্যটা হলো কোনো নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন গতি ভি এবং বাণিজ্যিক লেনদেনের পরিমাণ টি স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক হবে সমানুপাতিক। তার অর্থাৎ অর্থের পরিমাণ আর দাম সমান হবে, তখন দ্রব্যের দামের সাথে অর্থের মূল্য এর সম্পর্ক হবে বিপরীত। সে অবস্থায় অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেক হয়। তো এখানে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, যেটা হলো ভিএম। এখানে আমরা তত্ত্বের ভিতরে যে বিষয়টা বললাম যে ভি এবং টি যদি স্থির থাকে তাহলে এম আর পি হবে সমান, আর তখন এই পির সাথে এই ভিএম এর সম্পর্ক হবে বিপরীত। পি বৃদ্ধি পেয়ে যদি ডাবল হয় তাহলে ভিএম হবে অর্ধেক, আর পি কমে যদি অর্ধেক হয় তাহলে ভিএম হবে ডাবল। এখানে টি হলো লেনদেনের পরিমাণ, পি হলো দ্রব্যের দাম, ভি হলো প্রচলন গতি, আর এম হলো মোট অর্থের পরিমাণ। আর বিনিময় সমীকরণের প্রসারণ, ফিশার তার সমীকরণটি বৃদ্ধি করে পরবর্তীতে সংশোধন করে লিখেছেন এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। এখানে এম প্রাইম হলো ব্যাংক অর্থের পরিমাণ, আর ভি প্রাইম হচ্ছে ব্যাংক অর্থের প্রচলন গতি, আর এম হচ্ছে ব্যাংক অর্থের পরিমাণ। তো আশা করি মূল বক্তব্যটি তোমরা সবাই ক্লিয়ার হয়েছ। আমি আবারও বলছি, প্রচলন গতি ভি এবং লেনদেনের পরিমাণ টি যদি স্থির থাকে তাহলে এম আর পি এর সম্পর্ক হবে সমানুপাতিক। তখন পির সাথে ভিএম এর সম্পর্ক হবে বিপরীত। পি বেড়ে যদি ডাবল হয় ভিএম হবে অর্ধেক, আর পি কমে যদি অর্ধেক হয় তাহলে ভিএম হবে ডাবল। আশা করি বিষয়টি তোমাদের সকলের ক্লিয়ার হয়েছে। তো এবার আমি তোমাদের গাণিতিক যুক্তির মাধ্যমে বিষয়টি দেখানোর চেষ্টা করছি। এবার আমি তোমাদের গাণিতিক উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। যে এখানে উদাহরণ দিয়েছে আমরা প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে। এখানে আমরা এম ভি মানে অর্থের পরিমাণ, প্রচলন গতি, ব্যাংক অর্থের পরিমাণ, ব্যাংক অর্থের প্রচলন গতি, লেনদেনের পরিমাণ টি, আর পি আমরা এখানে কিভাবে বের করব? এম আর ভি গুণ করে আমরা আর এম প্রাইম ভি প্রাইম গুণ করে এই দুইটার যোগফলের সাথে এই টি লেনদেনের পরিমাণ দ্বারা ভাগ দিলে আমরা পি পাবো। আর এখানে ভিএম অর্থের মূল্য সেটা দামকে 1 দ্বারা ভাগ করলে আমরা অর্থের মূল্য পাবো। তো এবার আমরা বিষয়টা একটু দেখার চেষ্টা করি। প্রথম পর্যায়ে যেখানে এম 100, প্রচলন গতি 5, এম প্রাইম 100, ভি প্রাইম 5, টি লেনদেনের পরিমাণ 10, তাহলে আমরা এখান থেকে পির মানটা কীভাবে পেতে পারি? এম আর ভি গুণ করে হয় 500, এম প্রাইম ভি প্রাইম গুণ করে হয় 500, তাহলে 1000কে লেনদেনের পরিমাণ টি দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 100। তাহলে 100কে যদি 1কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে আসছে এখানে 0.01। তার অর্থাৎ
এম আর ভি গুণ করে এম আর ভি গুণফল আর এম প্রাইম ভি প্রাইম গুণফলকে যোগ করে টি দ্বারা ভাগ করলেই আমরা পি পাবো, আর পিকে 1কে পি দ্বারা ভাগ করলে আমরা অর্থের মূল্য পাবো। তো সেটা হচ্ছে 0.01। এবার যদি আমরা দ্বিতীয় স্তরের দিকে খেয়াল করি, এখানে এম বৃদ্ধি পেয়ে হয়েছে 200, আর প্রচলন গতি আমরা বলেছিলাম স্থির, আর টিও থাকবে স্থির। এখানে দ্বিতীয় স্তরের জন্য টি স্থির, আর এম প্রাইম সেটা হয়েছে 200, আর ভি প্রাইম সেটা স্থির। তাহলে এই ক্ষেত্রে আমরা পির মান কীভাবে বের করতে পারি? 200কে 5 দ্বারা গুণ করলে হয় 1000, 200কে 5 দ্বারা গুণ করলে হয় 1000, আর 10 দ্বারা ভাগ করলে 2000কে 10 দ্বারা ভাগ করলে হচ্ছে 200, আর 1কে যদি আমরা 200 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 0.005, যেটা প্রথম স্তরের ভিএম যেটা আমরা পেয়েছিলাম 0.001 এর অর্ধেক। তার অর্থাৎ পি বেড়ে যখন ডাবল 100 থেকে 200 হয়েছে তখন এই ভিএম 0.01 থেকে কমে অর্ধেক হয়েছে, তার অর্থাৎ 0.005 হয়েছে। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা আসছি তৃতীয় স্তরের দিকে। তৃতীয় স্তরে দেখা যাচ্ছে এম কমে অর্ধেক, 100 অর্ধেক 50 হয়েছে। আগের মতোই ধারাবাহিকভাবে প্রচলন গতি ভি স্থির আছে, এম প্রাইম 50, ভি প্রাইম স্থির, টি স্থির। তাহলে এক্ষেত্রে আমরা পির মান কীভাবে পেতে পারি? কি পির মান এখানে আমরা 50কে 5 দ্বারা গুণ করলে 250, এখানে 50কে 5 দ্বারা গুণ করলে 250, 250 যোগ করে হয় 500, 500কে 10 দ্বারা আমরা এই লেনদেনের পরিমাণ টি দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে 50। তার অর্থাৎ পি এই অবস্থায়, তৃতীয় অবস্থায় পি আর এম আর পি সমান। এই অবস্থায় প্রচলন গতি হয়েছে প্রথম অবস্থায় যেখানে ছিল 0.01 এর ডাবল, যেটা পি কমে যদি অর্ধেক হয় ভিএম বেড়ে ডাবল হবে। তার অর্থাৎ প্রথম অবস্থায় ছিল 0.01, আর তৃতীয় অবস্থায় যখন পি কমে হয়েছে 100 থেকে 50 হয়েছে, এই অবস্থায় ভিএম হয়েছে 0.01 এর ডাবল, 0.002। আশা করি তোমাদের বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। এরপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আশা করি আমি বিষয়টা সমাধানের চেষ্টা করব। এবার আসি আমরা আমাদের চিত্রের সাহায্যে ব্যাখ্যার মাধ্যমে। এখানে দেখা যাচ্ছে প্রথম অবস্থার ক্ষেত্রে প্রথম চিত্রে ভূমি অক্ষে অর্থের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম স্তর দ্বারা হয়েছে। অর্থের পরিমাণ যখন M0 ওই অবস্থায় দাম হবে P0। অর্থের পরিমাণ যদি বৃদ্ধি পেয়ে M1 হয় ওই অবস্থায় দাম বৃদ্ধি পেয়ে হবে P1। অর্থের পরিমাণ যদি কমে M2 হয় তাহলে ওই অবস্থায় দাম কম হবে P2। তার অর্থাৎ দাম বাড়লে অর্থের পরিমাণ বাড়লে অর্থের যোগান বাড়লে দাম বাড়ে, অর্থের যোগান কমলে দাম কমে। এখানে দেখা যাচ্ছে অর্থের যোগান বৃদ্ধি পেলে এখানে চিত্রে অর্থের যোগান বৃদ্ধি পেয়ে M0 থেকে M1 হলে দাম স্তরও বৃদ্ধি পেয়ে P0 থেকে বৃদ্ধি পেয়ে P1 হয়। আবার যোগান কমে M2 হলে দাম স্তর কমে P2 হয়। আশা করি তোমরা দাম স্তরের যে চিত্র সেটা বুঝতে পেরেছ। এবার আসি আমরা অর্থের মূল্যের যে চিত্র সেইটা। এখানে ভূমি অক্ষে আমরা ধরেছি অর্থের পরিমাণ আর লম্ব অক্ষে ধরেছি ভিএম অর্থের মূল্য। তাহলে প্রাথমিক অবস্থায় M0, প্রথম পর্যায়ে M0, তো সেই অবস্থা অর্থের মূল্য ছিল VM0। এবার অর্থের মূল্য যোগান যদি বৃদ্ধি পেয়ে M1 হয়, যোগান বৃদ্ধি পেয়ে M1 হয় তাহলে অর্থের মূল্য কমে VM1 হয়। এবার যোগান যদি কমে M2 হয় ওদিকে অর্থের মূল্য বেড়ে M2 হবে। সেটা যে M বৃদ্ধি পেলে যোগান যদি বাড়ে তাহলে VM কমবে, অর্থের মূল্য কমবে, আর যোগান যদি কমে তাহলে VM অর্থের মূল্য সেটা বেড়ে যাবে।
তো আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি এই বিষয়টি নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্টস বক্সে কমেন্টস করবে। আশা করি আমি তোমাদের বিষয়টি নিয়ে আবার নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত ছিল। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আমি এরকম নিত্য নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমাদের কাছে তোমাদের জন্য আমি এইচএসসি ইকোনমিক্স এবং ইংলিশের উপরে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকে, কেমন হয় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।